আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আমি সাধারণত রাজনীতির বিষয় নিয়ে আলোচনা করি এবং সমসাময়িক রাজনীতি, এবং সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে গিয়ে কখনো ইতিহাসের কথা বলি, কখনো ধর্মের কথা বলি। আর আমার যতটুকু লেখাপড়া আছে সেই জিনিসগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি আমার নিজস্ব মতাদর্শ দিক থেকে। তো এটা অনেকের আপনাদের পছন্দ হয়, অনেকের খুব বিরক্ত হয়, অনেকে ধৈর্য হারিয়ে ফেলেন, অনেকে রাতে ঘুমানোর আগে আমার এই ভিডিও দেখেন আগ্রহ ভরে, অনেকে আমার জন্য দোয়া করেন, আবার অনেকে ভীষণ রকম বিরক্ত যে এই লোকটিকে কোনো কাজ নেই, সারাদিন শুধু পেঁচাল পাড়তে থাকে, বলতেই থাকে, একে কিছু ভিউ বাড়ানোর জন্যে কিংবা ইউটিউবে কিছু টাকা পয়সা পাওয়ার জন্য এই কাজগুলো সে করে আর আমাদেরকে বিরক্ত করে। অনেকে বলেন যে যে কথা 1 মিনিটে বলা হয়ে যায় সেটা পেঁচিয়ে পেঁচিয়ে তেনা পেঁচিয়ে পেঁচিয়ে 10 মিনিট, 12 মিনিট, 15 মিনিট শুধু বলতেই থাকেন। এভাবে সমালোচনা করেন, অনেকে সমালোচনা করেন, অনেকে আবার প্রশংসা করেন। কিন্তু কি করব, আমার কাজ যে কথা বলা। বিধাতা আমাকে সম্ভবত কিছু লেখার জন্য আর কথা বলার জন্যে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমি আসলে অন্য কোথাও গিয়ে তেমন কিছু করতে পারিনি, খুব বেশি সফলতা আমার জীবনে নেই। এই জন্য এই কথা বলাকে একটা শিল্প বা লেখালেখি করা, অনেক বিষয় নিয়ে লিখেছি বা লিখে যাচ্ছি, কেউ পড়ুক বা না পড়ুক, কিন্তু আমি লিখে যাচ্ছি। তো এটাই হয়। আপনারা যারা খুব বিরক্ত হন, আপনাদের সেই বিরক্তি যে উদ্রেক, এর জন্য ক্ষমা প্রার্থনা করছি। প্লিজ বি কাইন্ড, প্লিজ বি কাইন্ড। আজকের যে বিষয়টি বলবো সে রাজনীতির বিষয় নয়, সেটা একটা চিরাচরিত আমাদের যে হঠাৎ করে একটা অভ্যাস হয়ে গেছে, অথবা আমাদের মধ্যে যে একটা অভ্যাস রয়ে গেছে দীর্ঘদিন ধরে, যেটি আগের দিনে ছিল না। আমি আমার শৈশবে দেখিনি, 70-এর দশকে এটা দেখিনি, কিন্তু গত সেই 90 সনের পর থেকে আজ অবধি গত 30 বছর হলো এই সময়টাতে দেখছি। সেটি হলো সকলের মধ্যে, আমাদের সকলের মধ্যে হাতে গোনা 2-1 যে আছেন যারা আমার এই বক্তব্যের বাইরে, তাদের বক্তব্য হলো যে আমি ভালো আর বাকি সবাই খারাপ। এই একটা প্রবৃত্তি। 2 নম্বর হলো যে আমরা একই সঙ্গে কাউকে ভালোবাসি, আবার তাকে ঘৃণাও করি। আমরা অনেক কিছু লোভ করি, পেতে চাই, আবার সেগুলো কাউকে বলি না। আমরা অনেক সময় নিজের যে পরিচয়, আত্মপরিচয়, সেটি নিয়ে গর্ব করি, অহংকার করি, আবার কখনো নিজের পরিচয় লুকিয়ে ফেলি। তো যেমন ধরুন, আপনি যদি নিজেকে মধ্যবিত্ত মনে করেন, মধ্যবিত্ত, তো আপনি কি করেন? ধনীদেরকে গালাগাল করেন যে এরা লুটেরা, বদমাস, এরা মানে গুন্ডামি করে, বদমাইশি করে, চুরি চামারি করে, ঘুষ দুর্নীতি করে অঢেল অর্থবিত্তর মালিক হয়েছে। তো এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনার অন্তরের মধ্যে কিন্তু আপনি লালন করেন যে আপনার একটা বাড়ি দরকার, ওরকম একটা গাড়ি দরকার, ও কাজ যে করছে সেই কাজগুলো আপনিও করতে চান, কিন্তু আপনি মুখে মুখে তাকে গালাগাল করছেন। আবার একটু যখন আপনি সুযোগ পাচ্ছেন তখন আপনি বলছেন যে আমি সচ্ছল মানুষ, ধনী মানুষ, আমার এটা আছে ওটা আছে, কিন্তু আবার একটু পরই পরিবেশ এবং পরিস্থিতির কারণে আপনি বলছেন যে আমার মতো দরিদ্র মানুষ আর নেই, অসহায় মানুষ আর নেই। এই যে বাঙালির যে মধ্যবিত্ত মন মানসিকতা, নিম্নবিত্ত মন মানসিকতা এবং উচ্চবিত্ত মন এবং মানসিকতা, এই মানসিকতা মুহূর্তের মধ্যে পরিবর্তিত হয়ে যায়। কেন আমরা আমাদের আভিজাত্য ধরে রাখতে পারি না? আধুনিক প্রযুক্তির কল্যাণে আমাদের সারা দুনিয়াতেই মানুষের চরিত্রের ব্যাপক পরিবর্তন হয়েছে, কিন্তু বাংলাদেশে বোধহয় খুব বেশি হয়েছে। আপনি অবাক হয়ে যাবেন যে আমাদের দেশের যে মোবাইল ডেন্সিটি, মানে সাধারণ মানুষের মোবাইল টেলিফোন ব্যবহার করার যে প্রবণতা, এটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি। মোবাইল ব্যবহারের ঘনত্ব বলা হয়। কল্পনা করতে পারেন যে আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে, কানাডাতে, তারপরে ইংল্যান্ডে,
ভারতে, পাকিস্তানে, সেখানে জনগণের যাকে বলা হয় সংখ্যানুসারে যে কয়জন মোবাইল ব্যবহারকারী রয়েছেন তার চেয়ে বাংলাদেশে অনেক অনেক বেশি। এখানে মোবাইলের যে ঘনত্ব সবচেয়ে বেশি। তো ভিক্ষুকের 2টো মোবাইল আছে দেশে। তারপর যাকে বলা হয় ছিনতাইকারী, তার 20 থেকে 25টা মোবাইল থাকে, বিভিন্ন রকম সেই জায়গায় থ্রেড দেয়। মানে এই টোটাল প্রযুক্তিটাকে আমরা কতভাবে ব্যবহার করছি, নোংরাভাবে ব্যবহার করছি, যেটি এই প্রযুক্তির দেশ যেখানে আবিষ্কার হয়েছে, আমেরিকাতে বলেন, ইউরোপে বলেন, তারা কিন্তু এইভাবে আমাদের বাংলাদেশের মতো এইভাবে কেউ করে না। আমাদের দেশে দেখা গেল যে খুব প্রান্তিক লেভেলের একজন কৃষক বা একজন মুদির দোকানদার, সে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে বিরাট এক দাঙ্গা বাঁধিয়ে দিল এবং সেটা নিয়ে হাজার হাজার মানুষ রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়ে গেল। এরকম ঘটনা আমাদের দেশে বহুবার ঘটেছে। এই জিনিসগুলো কেন ঘটছে? বা এই যে আমরা সবসময় আত্মকেন্দ্রিক চিন্তা করছি যে আমিই ভালো আর সব খারাপ, সব মানুষ খারাপ, আমি যদি ক্ষমতায় বসি, প্রধানমন্ত্রী হই, রাষ্ট্রপতি হই, আমি পুরো দেশটাকে স্বর্ণের টুকরাতে বানিয়ে ফেলতে পারবো। কিন্তু যেই মুহূর্তে আমাকে বসিয়ে দেওয়া হলো, অমনি আমি বললাম যে না, আমি এটা পারবো না, আমার পক্ষে সম্ভব নয়, আবার আমি ক্ষমতাও ছাড়বো না। তো এই যে একটা মন এবং মানসিকতা, এই মন মানসিকতাটা তৈরি হয়েছে মূলত সেটা হলো যে আমাদের এই যে চরিত্রের মধ্যে, আমাদের চরিত্রের মধ্যে অকৃতজ্ঞতা বোধ এটা খুব প্রবল। বাই বর্ন, বাই নেচার আমরা কৃতজ্ঞ জাতি নই। দ্বিতীয়ত হলো যে আমাদের মধ্যে শুধু সেই যে অকৃতজ্ঞ হওয়ার যে প্রবণতা সেটা নয়, যে আমাকে উপকার করল তাকে ক্ষতি না করা পর্যন্ত আমাদের অনেকের মনে স্বস্তি আসে না। যেমন ধরুন, আপনি খুব বড় মন্ত্রী হয়ে গেলেন, কিন্তু একটা সময় আপনি মুদির দোকানদার ছিলেন এবং কোনো একটা বা আরও ছোট পেশায় ছিলেন, আপনি কারো কাছ থেকে সহযোগিতা নিয়েছেন, কিংবা ধরুন একদিন আপনি ছোটোখাটো চুরিও করতে পারেন। তো আপনি যখন মার খাচ্ছিলেন, একটা ভদ্রলোক আপনাকে সেখান থেকে উদ্ধার করলো। ছিনতাই করতে গিয়ে আপনি ধরা পড়েছেন, এক ভদ্রলোক আপনাকে উদ্ধার করলো। আপনি ঢাকা শহরে থাকার কোনো জায়গায় ছিলেন, একজন মানুষ আপনাকে লজিং দিল, কিন্তু আপনি যে কোনো কারণে মন্ত্রী হয়ে গেছেন, এমপি হয়ে গেছেন, শিল্পপতি হয়ে গেছেন। তো ওই যে মানুষটি আপনার সম্পর্কে জানে, সে যেন আপনার সামনাসামনি না হয়, আপনার গোপন কথা ফাঁস করে না দেয়, এজন্য আপনি সেই মানুষটিকে দরকার হলে দুনিয়া থেকে সরিয়ে দেবেন। এই যে প্রবৃত্তি, এটির বাইরে আমরা যেতে পারি না। এটা হলো একটা কৃতজ্ঞতা। এই অভ্যাসটি আমাদের মধ্যে খুব বেশি মাত্রায় রয়েছে, অকৃতজ্ঞতার চাইতে আরও অনেক বেশি। এবং আমাদের এই যে দুটো চরিত্র, অর্থাৎ অকৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা, এটা যাকে বলা হয় ফুলে ফলে শোভিত হয়েছে, যাকে বলা হয় আমাদের কতগুলো সেই অর্থনৈতিক যে বিবর্তন, আমরা খুব দ্রুত ধনী হয়ে গেছি। আমি 70-এর দশকের কথাই বলি বা 80-র দশকের কথা বলি। আমাদের গ্রামে, আমি যে গ্রামে মানুষ হয়েছি, অলমোস্ট সবাই 2-3টা পেশায় জড়িত ছিল। মানে যারা নাপিত ছিলেন তারা চুল কাটতেন, আর যখন চুল কাটার কর্ম থাকতো না তারা মাটি কাটতেন, আবার যখন মাটি কাটার কাজ থাকতো না তারা পাট কাটতেন। মানে সব সময় তারা কর্মে ব্যস্ত থাকতেন। পুরো গ্রামের মধ্যে একেবারে সেই 80 সনের মধ্যে আমাদের গ্রামে প্রায় 5000 অধিবাসী ছিল, খুব বড় গ্রাম। সেই 5000 অধিবাসীর মধ্যে 4-5টা বাড়িতে টিনের ঘর ছিল, আর সব বাড়িতেই সোনের ঘর আমাদের এলাকাতে, ফরিদপুর জেলাতে। আর ওখানে বেশিরভাগ মানুষ খুব বড় মাপের মেহমান টেহমান না আসলে তারা সাধারণত এই ভালো খাবার খেতেন না। ডিম, সেই আমাদের ফরিদপুরে এটাকে বয়জা বলে। তো বিভিন্ন পরিবারে গিয়ে দেখতাম, এমনকি যখন মেহমানও আসতো, খুব ধনী মেহমান আসতো, সেক্ষেত্রেও আনাম একটি ডিম কাউকে দেয়া হয়েছে, আমরা যেটাকে এখন ডিম ভাজি বলি, ডিম দো পেঁয়াজা করা হয় যেটাকে।
এরকম আমি দেখিনি। অর্ধেক করা হতো, চার ভাগ করা হতো। তো আবার সেই ডিমের ছোট ছোট বাচ্চারা বলতেন যে ওর ভাগটা বড় হয়েছে, আমার ভাগটা ছোট হয়েছে, ও কুসুম পেল, আমি কেন পেলাম না। তো আনাম একটা ডিম পোস্ট করে অমলেট করে তারপর শেষে সেটাকে আবার ভুনা করে মেহমানদেরকে দেওয়া হয়েছে। এটি ৮০ সন পর্যন্ত আমি গ্রামে দেখিনি। কিন্তু সেই গ্রামে এখন দেখেন একেবারে দরিদ্র লোক, সেও ডেইলি 2টো করে অন অ্যাভারেজ ডিম খাচ্ছে। এবং একজন রিকশাওয়ালা, সে তার মেয়েকে বা ছেলেকে কেউ হাফেজি পড়াচ্ছেন, তারপর কেউ স্কুল কলেজে পড়াচ্ছেন এবং তাদেরকে মহাপণ্ডিত বানানোর জন্য 1 গ্লাস দুধ, ডেইলি 2টো করে ডিম খাওয়াচ্ছেন। তো এই যে একটা ব্যাপক পরিবর্তন আমাদের এই সমাজে অর্থনৈতিক, সেই অর্থনৈতিক পরিবর্তনের কারণে কি হলো, আমাদের এই সমাজে আমরা 1980 সনে আমি কল্পনাই করতে পারি যে বাংলাদেশে কোনো একদিন এমন একজন মানুষ থাকবে যার একটা গাড়ি থাকবে, সেই গাড়ির নাম হবে রোলস রয়েস, আর সেই গাড়িটার দাম হবে 50 কোটি টাকা। কখনোই কল্পনা করতে পারেনি যে বাংলাদেশে এমন একটা লোক আসবে যার পকেটে একটা কলম থাকবে মন্ট ব্ল্যাঙ্কের, সেই কলমের দাম হবে 50 কোটি টাকা। কারো হাতে একটা ঘড়ি থাকবে, সেই ঘড়ির দাম হবে 100 কোটি টাকা। এই জিনিসগুলো কল্পনা করতে পারিনি, কিন্তু এই ঢাকা শহরে আপনি এই জিনিসগুলো দেখতে পাবেন, অহরহ দেখতে পাবেন। আর দেখতে পাওয়ার কারণে কি হচ্ছে, ওই যে আপনার মধ্যে অকৃতজ্ঞতাবোধ, কৃতজ্ঞতাবোধ এবং ঈর্ষা, এই জিনিসগুলো আপনাকে একদম কিলবিল করে আপনাকে কামড়াতে থাকবে। ফলে আপনি যে একটা সময় যখন শৈশবে একটা বয়জার 4 ভাগের 1 ভাগ খেতে পারতেন না, কিংবা আপনি যখন একটি কাঁচা সেই পায়খানাতে গিয়ে মলত্যাগ করতেন, তখন বাঁশের উপর বসতেন বা খালি জায়গাতে আপনি বসতেন, পাট খেতে যখন আপনি বসতেন, একটা ইঁদুরের ভয়ে আপনি সেই দৌড়ে পালাতেন, একটা সাপ আসতো, তো মলত্যাগ রেখে আপনাকে পালাতে হতো। কিংবা আপনি যখন সেই কাঁচা পায়খানায়, যেটাকে গ্রামে অঞ্চলে টাট্টি বলা হয়, সেই টাট্টির মধ্যে বসতেন, সেখানে বসে আপনি দেখতেন যে সেই যে মনুষ্য বিষ্ঠার যে ক্রিয়াগুলো, পোকাগুলো, এগুলো কখন যে আপনার শরীরে উঠে উঠে একেবারে মুখের কাছে চলে আসছে, আপনি মশা মনে করে, মাছি মনে করে হাত দিয়ে দেখতেন যে একটা ক্রিয়া আপনার গালের উপর পড়েছে। তো এই যে স্মৃতি নিয়ে আপনি হঠাৎ করে ভদ্রলোক হয়ে গেছেন, হঠাৎ করে মন্ত্রী হয়ে গেছেন, হঠাৎ করে সাংবাদিক হয়ে গেছেন, হঠাৎ করে ইউটিউবার হয়ে গেছেন, হঠাৎ করে অ্যাক্টিভিস্ট হয়ে গেছেন, হঠাৎ করে আপনি নোবেল পুরস্কার পেয়ে গেছেন, কিংবা নোবেল পুরস্কার পাওয়ার জন্য আপনি পাগল হয়ে গেছেন। এই যে বিবর্তন, এই বিবর্তন আপনার আমার সবার জীবনে সেই 40-এর দশকে আরও খারাপ ছিল, 50-এর দশকে আরও খারাপ ছিল। তো ধীরে 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 আমরা এই জায়গাতে এসে পৌঁছানোর পর আমরা সেই অতীতের স্মৃতিগুলোকে একবারও মনে করছি না যে আমি কোথায় ছিলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোথায় নিয়ে এসেছেন, পৃথিবীর এই পরিবর্তনে আমি আর ব্যক্তিগত জীবনে কতটা পরিবর্তন এলো, এই বিষয়গুলো আমি একবারও মনে না করে, ও কেন রোলস রয়েস চালাচ্ছে, ও কেন মন্ত্রী হলো, ও কেন এমপি হলো, ও কেন উপদেষ্টা হলো, উনি কেন প্রধান উপদেষ্টা হলেন, আমি কেন পারলাম না, উনি কেন এত জনপ্রিয়, উনি এত কথা বলেন কেন, মানে আমরা যাকে যেভাবে পারি সেভাবে সমালোচনা করছি, যাকে যেভাবে পারি সেভাবে ঈর্ষা করছি, আর ঈর্ষা করে আমরা কি করছি, গালাগাল দিচ্ছি, অকথ্য ভাষায় গালাগাল দিচ্ছি। এবং এখনকার যে সংস্কৃতি, সেটা হলো আমরা সারাক্ষণ উন্মুখ হয়ে বসে থাকি কখন একজন লোকের গালি দেওয়া যায়, সে প্রথম আলোর সম্পাদক হোক কিংবা বায়তুল মোকাররমের খতিব হোক, প্রত্যেকটা মানুষ আমরা গালি দেওয়ার জন্য বসে আছি। একবারও ভাবছি না যে একটু খোঁজ নিয়ে দেখি গালি দেওয়ার আগে যে তার সম্পর্কে যা শুনলাম এগুলো সত্যি কিনা। তো আমরা সেটা না করে, কেউ একজন এসে বলল যে ওরকম পীর সাহেব, ওইরকম লোক, সে তো অলি আল্লাহ, বা ওইরকম রাজনৈতিক নেতা, তার তো চরিত্র ফুলের মতো পবিত্র। আপনি প্রথমেই বললেন যে ছি 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 ছি, কিসের ফুলের মতো পবিত্র, সেটা একটা ধর্ষক, সেটা গমচোর, সে একটা ভণ্ড, তারপরে ওর বাবা অমুক ছিল, ওর দাদা অমুক ছিল,
আপনি ইচ্ছা মতো গালাগাল দিয়ে দিলেন। ও কোরআন জানে না, ও হাদিস জানে না, ও লেখাপড়া জানে না। মানে এই যে গালি দেওয়ার যে উদ্যোগের একটা বাসনা, সারাক্ষণ আমরা বসে থাকি। এরপরে ইদানিংকালে যেটি দেখা যাচ্ছে সেটি হলো মারামারি করার জন্য আমাদের খুব আগ্রহ। দৌড়ে যেতে হবে, যেখানে মারামারি হচ্ছে সুযোগ করে 2-4টে কিল ঘুষি মারতে হবে। আর যদি তাও না মারতে পারি, দূর থেকে দাঁড়িয়ে তালি দিতে হবে, তারপরে দেখতে হবে। কিন্তু এই বিষয়গুলো পরিহার করার জন্য আমাদের কোনো চেষ্টাই নেই। এবং সবার শেষে যেটা হয় সেটা হলো আপনি কাউকে মেরে ফেললেন বা কাউকে গালি দিতে দিতে একেবারে তার সব শেষ করে দিলেন। দেওয়ার পরেও দিন শেষে আপনার যে অনুভূতি সেটা হলো আপনি ভালো, আপনার কোনো দোষ নেই, আপনি যা কিছু করেছেন ভালোর জন্য করেছেন। আর অন্য যারা আছে এই তাদের জন্মই হয়েছে এই পৃথিবীতে ক্ষতি করার জন্য। এই যে একটা অসুস্থ মন এবং মানসিকতা নিয়ে আমরা এগিয়ে চলছি, এর ফলে কি হচ্ছে, আমাদের রাজনীতি, অর্থনীতি, আমাদের জনজীবন সব জায়গাতেই রাতের ভোট, দিনের ভোট, গণতন্ত্রহীনতা, অবিচার, অনাচার, ফ্যাসিবাদ, স্বৈরাচারী মনোভাব সব কিছু ক্রমশ ক্রমবর্ধমান হারে বেড়ে যাচ্ছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।